ভাবতে পারেন, একটা সময় ছিল যখন এই মানুষটার নাম শুনলে তাবড় তাবড় বিলিয়নিয়ারদের ঘাম ছুটে যেত। 2008-এ দ্য ইকোনমিক টাইমস বলেছিল বিশ্বের ষষ্ঠতম ধনী ব্যক্তি হচ্ছে অনিল আম্বানি। অথচ মাত্র 12 বছরের ব্যবধানে সেই মানুষটাই কোর্টে দাঁড়িয়ে বললেন, আমি দেউলিয়া, আমার জিরো ব্যালেন্স। ভাবা যায়? 2020 সালে লন্ডনের কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন, আমার কাছে কিচ্ছু নেই, যার 2008-এ বিলিয়ন ডলার ছিল। বিশ্বের ষষ্ঠতম ধনী ব্যক্তি ছিলেন। 42 বিলিয়ন ডলার। হ্যাঁ, টাকার অঙ্কে এতগুলো শূন্য যে আপনার ক্যালকুলেটর হ্যাং করে যাবে। 2008 সালে অনিলের মোট সম্পত্তি ছিল 42 বিলিয়ন ডলারের অঙ্কে। বুঝতে পারছেন? কোথায় গেল এত টাকা? কেউ চুরি করলো, নাকি নিজের অহংকারই সব শেষ করে দিল? 12 বছরের মধ্যে 42 বিলিয়ন ডলার গায়েব। আজকের ভিডিওতে আমরা দেখব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ফিনান্সিয়াল ক্র্যাশের পিছনের আসল সত্যিটা কিভাবে সম্ভব। আমি আগেও বেশ কয়েকটা বিজনেস কেস স্টাডি ডকুমেন্টারি আপনাদের উপহার দিয়েছি, পূর্বের ভিডিওগুলো দেখবেন। কিভাবে নোকিয়া ধ্বংস হলো, কোডাকের কিভাবে পতন হলো, বা ব্লকবাস্টার কিভাবে দেউলিয়া হলো, তার সঙ্গে নেটফ্লিক্স উপরে উঠে এলো। এই ধরনের ভিডিওগুলো আমি দিয়েছি, পুরোনো ভিডিও অবশ্যই দেখবেন। গল্পের শুরু হচ্ছে 2002 সালে, যখন রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি কোনো উইল না করেই মারা গেলেন। সাম্রাজ্যের ভাগ। 2005 সালের সেই বিখ্যাত দিন। বাবার মৃত্যুর পর দুই ভাইয়ের মধ্যে শুরু হলো ক্ষমতার আসল খেলা। মুকেশ আর অনিল, দুই আম্বানি ব্রাদার্স, রিলায়েন্সের উত্তরাধিকারী হিসেবে দুই ভাইয়ের রক্তক্ষয়ী লড়াই শুরু হলো। কে হবে রিলায়েন্সের আসল বস, সেই নিয়েই সমস্যা তৈরি। একজন শান্ত, ধীরস্থির, ক্যালকুলেটিভ, অন্যজন আগ্রাসী, গ্ল্যামারাস আর মিডিয়ার চোখের মণি। অবশেষে মায়ের হস্তক্ষেপে 2005 সালে ভারতের সবচেয়ে বড় কোম্পানি দুটো টুকরো হয়ে গেল। আগে ছিল একটা বিশাল সাম্রাজ্য, পরে হয়ে গেল দুই টুকরো রিলায়েন্স। ভবিষ্যতের সবচেয়ে লাভজনক ব্যবসাগুলো, বিশেষ করে টেলিকম আর পাওয়ার, চলে গেল ছোট ভাই অনিলের হাতে। অনিলের ভাগে পড়েছিল টেলিকম, পাওয়ার, ক্যাপিটাল, এন্টারটেনমেন্ট, ফিনান্সিয়াল সার্ভিসেস, এই ধরনের অংশগুলো। সবাই ভেবেছিল অনিল আম্বানি এবার গোটা বিশ্ব জয় করবেন। হলিউডের স্টিভেন স্পিলবার্গের সাথেও হাত মেলালেন তিনি। 2008 সাল। অনিল আম্বানির সম্পত্তি রকেটের বেগে বেড়ে মুকেশ আম্বানিকেও প্রায় ছুঁয়ে ফেলেছিল। 42 বিলিয়ন ডলার। 2008 সালে অনিলের সম্পদের চূড়া এটাই ছিল। তার রিলায়েন্স পাওয়ারের আইপিও বাজারে আসার মাত্র 1 মিনিটের মধ্যে পুরো সোল্ড আউট হয়ে গেছিল। বুঝছেন ক্রেজটা? অটুট আত্মবিশ্বাস। কিন্তু ওপর থেকে দেখলে যা চকচক করে, ভেতর থেকে তা ততটাই ফাঁপা হতে পারে। ঋণের পাহাড়। যেখান থেকে পতনের শুরু ছিল সেটা হচ্ছে ঋণের পাহাড়। অনিলের লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে বড় ভাইয়ের চেয়ে বড় হওয়া। আর এই জেদটাই হয়ে গেল কাল। ব্যবসা বাড়ানোর জন্য তিনি পাগলের মতো ব্যাংক থেকে লোন নিতে শুরু করলেন। একটার পর একটা নতুন প্রজেক্ট আর পাহাড় প্রমাণ ধার, ঋণ, লোন। কোম্পানির লাভ দিয়ে লোনের সুদটুকুও মেটানো সম্ভব হচ্ছিল না। ড্যাশবোর্ডে রেড অ্যালার্ট বাজতে শুরু করেছিল। এটাই ছিল বিপদের মাত্রা। তিনি ভুলে গেছিলেন শুধু টাকা ওঠালেই ব্যবসা হয় না, ফোকাস আর ইনোভেশন লাগে, যা তার রিলায়েন্স কমিউনিকেশন বা আরকমে ছিলই না। অনিলের সবচেয়ে বড় ভুল কি? কোর বিজনেসে মন না দেওয়া, প্রযুক্তি আপডেট না করা, শুধু ধার করে চলা। দুনিয়া যখন 3G আর 4Gর দিকে এগোচ্ছে, আরকম তখন পুরনো 2G বা CDMA প্রযুক্তিকেই কিন্তু আটকে রয়েছে। সস্তার কল রেট দিয়ে কতদিন আর কাস্টমার ধরে রাখা যায় যদি কোয়ালিটি না থাকে? কাস্টমাররা বিরক্ত হচ্ছিল, নেটওয়ার্ক জঘন্য হয়ে যাচ্ছিল, কথা বললে শোনা যেত না। আর ঠিক তখনই 2016 সালে বাজারে এন্ট্রি নিল এমন একটা জিনিস যা ভারতের ইতিহাস বদলে দিল। তখনই মুকেশ মাস্টার স্ট্রোক খেলে দিল। জিওর সুনামি,
হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার হাতে আজও জিও রয়েছে। বড় ভাই মুকেশ আম্বানি নিয়ে এলেন রিলায়েন্স জিও 5 সেপ্টেম্বর 2016, সাথে ফ্রি ইন্টারনেট আর আনলিমিটেড কলিংয়ের সুবিধা, যেটা ভারতের টেলিকম জগতে ভূমিকম্প করে দিল। যেখানে অন্যরা 1 GB ডেটার জন্য 250 টাকা নিচ্ছিল, মুকেশ বললেন সব ফ্রি, যতদিন খুশি চালাও। এই ছিল সব থেকে বড় একটা সুনামি। এই একটা চালেই টেলিকম বাজারের তাবর তাবর মহারথীরা ধূলিসাৎ হয়ে গেল। অনিলের আর কম তো আগেই লাইফ সাপোর্টে ছিল, শেষ পেরেক এটাই ছিল। ফ্রি ডেটা দিয়ে পুরো বাজার শেষ করে দিলেন বড় ভাই। মুহূর্তের মধ্যে কাস্টমাররা অনিলের সিম কার্ড ডাস্টবিনে ফেলে জিওর লাইনে গিয়ে দাঁড়ালো। টেলিকম মার্কেটে তখন 50% জিও, এয়ারটেল 30% আর আরকম মাত্র 2%। শেয়ার মার্কেটে অনিলের কোম্পানির স্টক তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বিলিয়ন বিলিয়ন ডলার হাওয়া হয়ে গেল নিমেষে। 40 বিলিয়ন ডলারের লস। কয়েক বছরের মধ্যে অনিলের নেটওয়ার্থের পুরো পতন ঘটে গেল, পাহাড় থেকে একদম মাটিতে। পরিস্থিতি এমন হলো যে নিজের পাওনাদারদের টাকা মেটানোর ক্ষমতাও অনিলের আর রইল না। পুরো দেউলিয়া। কোর্টের কাঠগড়ায় বিলিয়নেয়ার, আজ দেউলিয়া। সুইডিশ কোম্পানি এরিকসন 550 কোটি টাকা পেত। সুপ্রিম কোর্টে বলে দিল টাকা না দিলে অনিলকে জেলে যেতে হবে। এরিকসনের পাওনা মাটাতে না পেরে জেলের মুখে কিন্তু অনিল সেই পরিস্থিতি এসে গিয়েছিল। এক সময়ের বিশ্বের 6ঠতম ধনী ব্যক্তি জেলের দরজায়। পুরো দুনিয়া রুদ্ধশ্বাসে দেখছে, কে বাঁচাবে তাকে? দম বন্ধ করা সাসপেন্সের পর একেবারে শেষ মুহূর্তে বড় ভাই মুকেশ নিজের পকেট থেকে টাকা দিয়ে ছোট ভাইকে জেলের হাত থেকে বাঁচালেন। মুকেশ আম্বানি শেষ মুহূর্তে টাকা দিয়ে ভাইকে জেলের হাত থেকে বাঁচালেন, সেই ভাই যাকে ছোট করার চেষ্টা অনিল আম্বানি করেছিল। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। 2020 সালে 3টে চাইনিজ ব্যাংক লন্ডনের কোর্টে অনিলের নামে 716 মিলিয়ন ডলারের মামলা ঠুকে দিল। লন্ডনের জজের সামনে দাঁড়িয়ে একসময়ের এই বিলিয়নিয়ার নির্লিপ্ত মুখে বললেন, আমার গয়না বিক্রি করে উকিলের ফিস দিচ্ছি, আমার কিচ্ছু নেই, আমার নেটওয়ার্থ এখন 0। লন্ডনের কোর্টে দাঁড়িয়ে অনিল আম্বানি এটা বলতে বাধ্য হলেন। যে মানুষটার একদিন প্রাইভেট জেট, ইয়ট আর ফ্লিট অফ মার্সিডিজ ছিল, খাতায় কলমে তিনি হয়ে গেলেন ভিখারি, ব্যাংকরাপ্ট। একটু ভেবে দেখুন তো, এত বড় পতন কি শুধু ভাগ্যের দোষ? মোটেও না। বিজনেস, ইমোশন আর ইগোর কোনো জায়গা নেই বিজনেসে। অনিল চেয়েছিলেন রাতারাতি বড় হতে, আর তার জন্যই ঋণের ফাঁদে পা দিয়েছিলেন। তার ব্যর্থতার কারণগুলো কি? অহংকার, বাজারকে ছোট ভাবা, ভুল প্রযুক্তি সিডিএমে রেখে দেওয়া, আর অতিরিক্ত ঋণ, লোন নিয়ে ফুর্তি মারা। আপনি যদি সময়ের সাথে নিজেকে আপডেট না করেন, তবে বাজার আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। তা আপনি আম্বানি হন বা সাধারণ কেউ, অনিলের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। অনিলের ভুল কি ছিল? ভবিষ্যতের টেকনোলজি না বোঝা, একসাথে 10টা ব্যবসায় হাত দেওয়া, কম্পিটিশনকে পাত্তা না দেওয়া। আজ অনিল আম্বানি ধীরে ধীরে নিজের কোম্পানিগুলোকে ঋণমুক্ত করার চেষ্টা করছেন, রিটেইলে ফিরছেন, কিন্তু সেই পুরনো রাজত্ব আর নেই। মূল শিক্ষা এটাই, পরিবর্তনকে ভয় পেও না। প্রতিযোগী যদি নিজের ভাইও হয়, তাকে সম্মান দাও। ধার করে সাম্রাজ্য গড়া যায় না। তবে মনে রাখবেন, গেম ইজ নট ওভার আনটিল ইটস ওভার। কে বলতে পারে, অনিল হয়তো আবার কোনো ম্যাজিক দেখাবেন, আবার কোনো নতুন শুরু। প্রতিটি পূরণের পরে উঠে দাঁড়ানোর একটা সুযোগ তো আসেই। আপনাদের কি মনে হয়, অনিল আম্বানি কি আবার বিলিয়নিয়ার লিস্টে ফিরে আসতে পারবেন, নাকি এটাই শেষ? কমেন্ট বক্সে ঝড় তুলে দিন। কমেন্টে আপনার মতামত জানাল, অনিল কি আবার আগের জায়গায় ফিরতে পারবেন? কি মনে হয় আপনার? পরের ভিডিওতে কার পতনের গল্প শুনতে চান? ফলে ভোট দেবেন সুব্রত রায় সাহারা নাকি বিজয় মালিয়ার স্ক্যাম? কোন টপিকে ভিডিও দেব পরের বার? আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে ভুলবেন না, নইলে ইউটিউবের এই ভিড়ে স্মার্ট সঞ্চয় হারিয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকন না চাপা পর্যন্ত এই রহস্যময় দুনিয়ার গল্প কিন্তু মিস করতে থাকবেন।